ধর্ষণকে নারী নির্যাতন বলে আখ্যা দিতে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। এই মন্তব্য করে ডিএমপি কমিশনার কার্যত ধর্ষকের পক্ষে অবস্থান নিয়েছেন দাবি সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের। সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এ বিষয়ে আলোচনা করতে বাড়িধারা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী। অ্যাডভোকেট সালমা আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটি আপনার কাছে আমার প্রশ্ন যে ডিএমপি কমিশনের মতো এরকম দায়িত্বশীল জায়গা থেকে তিনি যখন ধর্ষণকে যৌন নির্যাতন বলার কথা বলেছেন, এটা কি কোনো দায়িত্বশীল মন্তব্য? অর্থাৎ তিনি কি এটির পার্থক্য বোঝেন না? আচ্ছা, আমি কিন্তু জিনিসটাকে আপনারা যেভাবে বললেন, আমি এতক্ষণ শুনলাম, আমি কিন্তু সেভাবে নিচ্ছি না। আসলে এই ধর্ষণ বিষয়টা কিন্তু আমরা বারবার আপনি দেখবেন ভারতে কিন্তু আমরা যে সমস্ত ভিকটিমগুলা নির্ভয়া বলা হয়েছে, সাহসী নারী, এই ধরনের বিষয়গুলা এখানে এখানে এই ধর্ষণের কথাটা বলতে তো জিনিসটাকে তো এড়ানো যাবে না, কিন্তু এটাতে ভিকটিমকেই এবং সার্ভাইভার একে পুরাটা কিন্তু তাদেরকে একটা ভিকটিম সেন্ট্রিক সাপোর্ট সার্ভিস হচ্ছে না। ভিকটিম অথবা যাদেরকে কেন্দ্রবিন্দুকে নিয়ে যদি একটা প্রোটেকশন বলয়ের কথা বলি, অপরাধটা কিন্তু সে করে নাই, সে কিন্তু সেই কারণে কিন্তু যদি ধর্ষণ বারবার আমরা বলি, সেখানে ধর্ষণের মুখোমুখি বলা যেতে পারে, ধর্ষিতা কোনোভাবেই তো না। অতএব এই জায়গাটায় কিন্তু নির্ভয়া বিভিন্নভাবে কিন্তু অন্য কথা বলা হয়েছে। এখানে আমি তাকে সাপোর্ট করছি না, কিন্তু এখানে বারবার কিন্তু ভিকটিমই আবার সেকেন্ড টাইম ভিকটিমাইজ হচ্ছে, ভিকটিমের পরিবারই কিন্তু সেকেন্ড টাইম ভিকটিমাইজ হচ্ছে। কিন্তু না, সেখানে এটা একটা অ্যাক্সিডেন্ট, সে অ্যাক্সিডেন্টে ঘটিয়েছে যে তার শাস্তি হবে। যে অ্যাক্সিডেন্টের ভিকটিম সে কিন্তু একটা একেবারেই একটা মেয়ে যেরকম, অন্য একটা মেয়ে যেরকম সেরকম। সেই কথা চিন্তা করলে আমরা যদি জাজমেন্টগুলো দেখি, সেখানে বিভিন্ন এই সাউথ এশিয়ার সেখানে কিন্তু স্পেসিফিক সবসময় যেমন আমরা আগে নাম ঠিকানা বলা হতো সেগুলো বাদ দেওয়া। না সালমা, স্পষ্ট জানতে চাই যে আসলে ডিএমপি কমিশনের যে বক্তব্য সেটিকে আপনি সমর্থন করেন কিনা? আমরা কি আসলে ধর্ষণকে ধর্ষণ বলবো না তাহলে? কিন্তু এই যে ধর্ষণ কথাটা তো চেঞ্জ করা যাবেই না। ধর্ষণ তো ধর্ষণই, রেপ ইজ রেপ। হ্যাঁ, কিন্তু সেখানে রেপের সমস্ত কিছু মাইন্ডসেটটা আমাদের মানসিকতা এমন যে পুরোটাই কিন্তু চলে যায় ভিকটিম এবং ভিকটিমের পরিবারের দিকে। সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে আপনি কিন্তু এই ভিকটিম সেন্ট্রিক কথাগুলো বলতে হবে। সেই ভিকটিম সেন্ট্রিক এবং যদি কথা বলি, সেখানে আমরা ধর্ষণের শিকার, সেক্ষেত্রে এই মন্তব্য বা ভিকটিম সেন্ট্রিক কথা বলতে যাই কি আমরা কি ধর্ষকদেরকে আসলে কোন ধরনের সাপোর্ট করছে কিনা, যেটি টিআইবি মহাপরিচালক মন্তব্য করেছেন যে আদতে আসলে সেটি জি হ্যাঁ, ধর্ষকদের তো জিরো টলারেন্সের ব্যাপারটা আছেই। সেই জায়গাটার থেকে আমরা বের হয়ে আসছি কেন? আমরা যখন আমরা এমন কোনো কথা বলবো না যেটাকে ভিকটিমকে আবার সেকেন্ড টাইম ভিকটিমাইজ, এবং তাকেই কোনো না কোনোভাবে আমাদের মাইন্ডসেটটা কিন্তু এমন যে আমরা কিন্তু বুঝতে হবে একটা অ্যাক্সিডেন্ট হলে যেমন ওইটাও ঠিক সেরকম একটা মেয়ের কোনো তার কোনো শিরতাহানি হচ্ছে। জি আপা, উত্তর স্পষ্ট। আপা জানতে চাই, এই যে আমরা দেখছি দিনে গড়ে 6 জনের বেশি শিশু ধর্ষণ এবং যৌন নির্যাতনের শিকার হচ্ছে, এই পরিস্থিতি কেন? আপনি অনেকদিন ধরে এই বিষয় নিয়ে কাজ করছেন এবং আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আদতে কোনো কিছুই কেন আসলে কাজ করছে না ল অ্যান্ড অর্ডার? আচ্ছা, আমি তো সেটা আমি দেশের বাইরে ছিলাম, আমি এমন জায়গায় ছিলাম, আমার ইয়েও ছিল। আপনি দু একটা পত্রিকায় আমি দিয়েছি, ওই অনেক কষ্ট করে, হোয়াটসঅ্যাপও আমার ছিল না সেই জায়গায়, আমি গতকালকে রাত্রে এসেছি। আমি বলবো এই ভয়াবহতার জন্য প্রথম কথা এই শাসক গোষ্ঠী তাদের কিন্তু এখন এমনভাবে এই নিয়ন্ত্রণের ব্যাপারে পুলিশ থেকে আরম্ভ করে লোকাল কমিউনিটি প্রত্যেকটা জায়গায় যে একটা প্রতিরোধ বলয়, সেই জায়গাটায় কিন্তু আমরা সেগুলোতে বেড়ে গেছি। এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্যে দায়িত্বটা আমি প্রথমেই দিব শাসক গোষ্ঠীকে, তারপরে দিব পুলিশ অথরিটি, যাদের কিন্তু এখন লোকবল থেকে সব থেকে বড় যোগ্য সেই ধরনের আছে কিনা। এবং তার সঙ্গে আমি যে এই ধরনের কেসগুলোতে তিনটা জায়গায় যে কাজ করতে হয়, ভিকটিম সেন্ট্রিক সাপোর্ট থেকে পুলিশ, পাবলিক প্রসিকিউটর এবং জাজ, তাদের যেমন একটা সমন্বয়, একটা স্পিডি ট্রায়াল প্রতিটা কার্য দিবসে করে শাস্তিটাকে দৃশ্যমান এবং অপরাধের শাস্তিটা যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা, যাকে আমরা
বলি ফাস্ট ট্র্যাক কোর্ট, যে এই প্রসঙ্গেই বলছি, আমরা মাগুরা শিশুটির ক্ষেত্রে দেখেছি, আপা একটু ইন্টারাপ্ট করি আপনাকে, মাগুরা শিশুটির ক্ষেত্রে দেখেছি সবকিছু প্রমাণিত, তারপর আসলে যে নিয়ম, গদবাঁধা নিয়ম, 15 দিন তদন্ত করতে হবে আর 90 দিনের মধ্যে বিচার হবে, এই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা থাকি তাহলে দ্রুত বিচার আমরা কিভাবে পাবো আসলে আপা? আমি আপনাকে এইটাই বলতে চাচ্ছি, কেন 90 দিন লাগবে? আমার কাছে যদি আলামত থাকে আমি প্রতিটা 7 দিন, এরকমও কিন্তু আছে আমাদের বাংলাদেশে এবং ভারতে, যে আমরা 5 দিনের ভিতর জাজমেন্ট পেয়ে গেছি, 5 দিনের ভিতরে। কারণ আমার যদি আলামত থাকে, সবকিছু থাকে, আমার কেন এত দেরি হবে? আমরা কেন পারছি না? বারবার বলছি, ফাস্ট ট্র্যাক কোর্টে প্রতিটা কার্য দিবসে পুলিশ ইনভেস্টিগেশন 2 দিনের ভিতর 3 দিনের ভিতর করতে পারে, তার ভিতরে প্রতিটা কার্য দিবসে কেসটা করে 7 দিনের ভিতরে কেসের জাজমেন্ট দৃশ্যমান, অপরাধী কেসটা দৃশ্যমান। তাহলে আমাদের বাধাটা কোথায়? আমরা কেন এত কিছু প্রমাণিত হবার পরেও কেন আমরা বিচার করতে পারছি না? এটাই তো এই মাইন্ডসেট থেকে আমাদের বাড়াতে, পুলিশের তদন্ত থেকে প্রত্যেকটা জায়গায়। এবং আপনি দেখেন মেডিকেলের প্রত্যেকটা আলামত, আজকাল আপনি জানেন যে আমাদের অনেক কিছু সুবিধা আছে, সেইগুলাকে কিন্তু সেই সুবিধা ইন্টারনেটের মাধ্যমে এখানে কিন্তু আমরা অনেক কিছু খুব তদন্তটা খুব সহজে করতে পারি, সেই জায়গাগুলা। অর্থাৎ আপনি কি বলছেন যে সদিচ্ছার অভাব আপা আছে কোনো? লোকবল না, যোগ্য প্রফেশনাল যেরকম লোকের অভাব, সেখানে আমি এগুলো বললে হবে না, জিরো টলারেন্সে আমাদের চলে যেতে হবে। আমাদের এই নাই ওই নাই বললে কিন্তু হবে না। সেই জায়গাগুলোতে কেন আমরা এই ধরনের বিষয়গুলোতে আমরা সেই ধরনের তথ্য প্রযুক্তির এত কিছু অ্যাডভান্স হয়ে গেছে, সেখানে কিন্তু সবই ঠিক আছে, আসলে এই পট পরিবর্তনের পরেও কেন আসলে এই ঘটনাগুলো ঘটছে সবকিছু আমরা দেখলাম। আপা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।